আসসালামু আলাইকুম। যখন আমরা মোটামুটি আশা দেখতে শুরু করেছিলাম যে হয়তো কোভিড পরিস্থিতির উন্নতি ঘটছে এবং ধীরে ধীরে এই মহামারীর হাত থেকে আমরা মুক্তি পেতে চলেছি, ঠিক তখনই হঠাৎ করে সারা বিশ্বে কোভিড পরিস্থিতির অবনতি ঘটল এবং বাংলাদেশেও এর ব্যতিক্রম না। এবং বাংলাদেশে বলা চলে যে অবস্থা আরও খারাপ, কারণ গত বছরে আমাদের যে পরিমাণ আক্রান্ত এবং মৃত্যুহার ছিল, এই বছরে গত কয়েকদিনে ইতিমধ্যে তার দ্বিগুণ পরিমাণ বা তার চেয়ে বেশি হচ্ছে এবং ট্রেন্ডটা খারাপের দিকে, যে আমরা হয়তো আরও খারাপ অবস্থার দিকে যাচ্ছি। কোভিড ব্যবস্থাপনায় যে আমাদের ম্যানেজমেন্ট গাইডলাইনটি রয়েছে, ন্যাশনাল গাইডলাইন যেটি, সেটির 8ম ভার্সন প্রকাশিত হয়েছে গত 5 নভেম্বর 2020 তারিখে। এর আগে যে ভার্সনগুলো প্রকাশিত হয়েছিল তার বেশ কয়েকটি নিয়ে আমি ভিডিও প্রেজেন্টেশন তৈরি করেছিলাম, যেটা অনেক চিকিৎসক দেখেছেন এবং তাদের জন্য এটা উপকার হয়েছে বলে আমার সাথে যোগাযোগ করেছিলেন। এখন যখন কোভিড পরিস্থিতি অনেকটা খারাপের দিকে গেল, তখন এই ভার্সনটি নিয়ে আমি একটা প্রেজেন্টেশন তৈরি করার তাগিদ বোধ করলাম, যেটা আমি আগে করিনি। আমি এই ভার্সনের যে প্রেজেন্টেশনটি করছি, এর আগের ভার্সনগুলোতে আমি মোটামুটি গাইডলাইনের পুরোটাই রাখার চেষ্টা করেছিলাম এবং আলাদা আলাদা কয়েকটি পার্ট করেছিলাম। কিন্তু এবার আমি যেটা করছি, যে গাইডলাইনের যে মূল যে জায়গাগুলো, যেগুলো আমাদের জন্য জানা খুব দরকার, সবসময় কাজে আসে, শুধু সেই অংশটুকু আমি উপস্থাপন করার চেষ্টা করছি। এছাড়া আরও বেশ কিছু জিনিস আমাদের গাইডলাইনে রয়েছে, যেগুলো আপনারা চাইলে ফর বেটার লার্নিং বা আরেকটু যদি জানতে চান, আরও একটু বিস্তারিত পড়তে চান, সেটা আপনারা দেখতে পারেন। কিন্তু মূল যে কথাগুলো যেগুলো দরকার, সেগুলোকে আমি এখানে আনার চেষ্টা করেছি। তো শুরুতেই আমি বলবো কেস ডেফিনেশন সম্পর্কে। কেস ডিফাইন করতে গেলে আমাদেরকে এখানে আসলে 3টা ক্যাটাগরিতে আমরা কেস ডিফাইন করতে যাচ্ছি। একটা হচ্ছে সাসপেক্টেড কোভিড-19 কেস, একটা প্রবাবল কোভিড-19 কেস, আর হচ্ছে কনফার্ম কোভিড-19 কেস। প্রথমেই বলছি সাসপেক্টেড কোভিড-19 কেস সম্পর্কে। এখানে দুটি ডেফিনেশন দেওয়া হয়েছে, এ অ্যান্ড বি। এতে যেটি বলা হচ্ছে, সেখানে দুইটি জিনিসের বেসিসে, একটি হচ্ছে ক্লিনিক্যাল ক্রাইটেরিয়া, আরেকটা হচ্ছে এপিডেমিওলজিক্যাল ক্রাইটেরিয়া। ক্লিনিক্যাল ক্রাইটেরিয়ার কথা যদি বলতে চাই, তাহলে এখানে প্রথম যেটি বলা হয়েছে সেটি হচ্ছে অ্যাকিউট অনসেট অফ ফিভার অ্যান্ড কাফ। কারো যদি হঠাৎ করে জ্বর বা কাশি হয়, অথবা আরেকটি যে বিষয় বলা হয়েছে সেটি হচ্ছে যে আমি কতগুলো সিমটম বলছি, এগুলো যেমন ফিভার, কাফ, জেনারেল উইকনেস, ফ্যাটিক, হেডেক, মায়ালজিয়া, সোর থ্রোট, কোরাইজা, ডিজনিয়া, অ্যানোরেক্সিয়া, নশিয়া, ভমিটিং, ডায়রিয়া, অল্টার্ড মেন্টাল স্ট্যাটাস। এই যে আমি সাইন সিমটমগুলোর কথা বললাম, এগুলোর যদি 3টা বা তার চেয়ে বেশি সাইন সিমটম কারো হঠাৎ করে আক্রান্ত হয়, এইসব সাইন সিমটম যদি তারা অনুভব করে বা এগুলো সমস্যায় ভোগে, তখন আমাদেরকে চিন্তা করতে হবে যে এটা কোভিড-19-এর ক্লিনিক্যাল ক্রাইটেরিয়া। এর সাথে আমরা খুঁজব যে এপিডেমিওলজিক্যাল কোনো লিঙ্ক রয়েছে কিনা, অর্থাৎ তিনি এমন কোনো জায়গায় বসবাস করেন কিনা কিংবা কাজ করেন কিনা যেখানে ট্রান্সমিশন রিস্কটা অনেক বেশি। যেমন যারা একসাথে থাকেন, যেমন আমি বলতে পারি কোনো একটা ক্যাম্পে বা প্রিজনে, যেখানে একসাথে অনেক মানুষ থাকেন, সেই জায়গায় আছেন কিনা। এবং এইটা কতদিনের মধ্যে সেই এক্সপোজারটা হতে হবে, সেটা তার সিমটম অ্যাপিয়ার করার পূর্বের যে 14 দিন, আগের যে 2 সপ্তাহ, তার মধ্যে। অর্থাৎ আমি যদি একটু উদাহরণ দিয়ে বলি, যে আমি আজকে থেকে এই সমস্যাগুলো বোধ করছি, আজকে আমার জ্বর হলো বা কাশি হলো, এর আগের 2 সপ্তাহের মধ্যে যদি আমি এরকম কোনো একটা, যেখানে হাই রিস্ক, এই জায়গায় যদি আমি এক্সপোজার থাকে, অথবা আমি যদি বাংলাদেশের নাগরিক হই, বাংলাদেশে যদি বাস করি, কারণ সারা বাংলাদেশে এখন কোভিড ছড়িয়ে পেরোচ্ছে, কিংবা আমি এমন কোনো দেশ ভ্রমণ করলাম যেখানে আসলে কোভিড-19-এ আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি, এবং ডিউরেশনটা একইভাবেই, যে আগের 2 সপ্তাহের মধ্যে এটা হতে হবে। অথবা আমি যদি হেলথ কেয়ার ওয়ার্কার হই, যেমন আমরা যদি যারা কাজ করছি হেলথ কেয়ার সেটিংয়ে, এখানে কাজ করছি, গত 14 দিনের মধ্যে কাজ করেছে, এর মধ্যে আমি গিয়ে এ ধরনের সিমটমগুলো বোধ করছি, তাহলে এটা আমার এপিডেমিওলজিক্যাল ক্রাইটেরিয়া গেল। তাহলে ক্লিনিক্যাল ক্রাইটেরিয়ার পাশাপাশি যখন হচ্ছে আমার এরকম কোনো একটা এপিডেমিওলজিক্যাল লিঙ্ক থাকবে, তখন আমরা তাকে সাসপেক্টেড কোভিড-19 কেস বলবো। আরেকটা যেটা রয়েছে সেটি হচ্ছে, যে কোনো পেশেন্ট যদি সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি ইলনেস নিয়ে আসে, এবং আমি যদি এই হিস্ট্রিটা পাই যে তিনি জ্বরে আক্রান্ত হয়েছিলেন, কিংবা আমি যখন আমার কাছে আসলেন তখন আমি জ্বর মাপার পরে যদি দেখি তার শরীরের তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি রয়েছে, সাথে কাশি রয়েছে, এবং এই ঘটনাটি ঘটেছে হচ্ছে যে গত 10 দিনের মধ্যে, এবং তার এই কারণে
হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে, তাহলে এইটাকেও কিন্তু সাসপেক্টেড কোভিড-19 হিসেবে বলতে হবে। তারপরে আসছি প্রবাবল বা সম্ভাব্য কোভিড-19। তাহলে এখানে কিন্তু সম্ভাব্য বা প্রবাবল যখন বলছি, তাদের ক্ষেত্রে কিন্তু যাদের আমরা সাসপেক্টেডের যেসব ক্লিনিক্যাল ক্রাইটেরিয়া বলেছি সেগুলো কিন্তু থাকবেই, কারণ সিমটমগুলো তো আসলে একই। তার সাথে আমরা কি দেখব, যে আমরা যার কথা বলছি, যে রোগীর কথা বলছি, তিনি কি এপিডেমিওলজিক্যালি লিঙ্কড বা রিস্ক যেখানে রয়েছে এরকম কোনো জায়গায় পূর্ব থেকে জানা কোনো প্রবাবল বা কনফার্মড কেসের সংস্পর্শে এসেছেন কিনা। যদি এসে থাকেন তাহলে এইটা একটা বিষয়। এছাড়া আমরা যাদেরকে সাসপেক্টেড কেস একটু আগে বলেছি যে কাদেরকে আমরা সাসপেক্ট করব, সেই সব সাসপেক্টেড কেস আমি প্রথমে সাসপেক্ট করলাম, তারপরে তাকে হয়তো আমি চেস্ট ইমেজিং করতে দিয়েছি, যেমন চেস্ট এক্সরে করতে দিয়েছি কিংবা সিটি স্ক্যান করতে দিয়েছি। সেখানে যদি আমরা সাজেস্টিভ কোভিড-19 ডিজিজের যে চেঞ্জগুলো থাকে সেই চেঞ্জগুলো যদি পাই ইমেজিংয়ে, এবং তার তিনি যদি পূর্বে থেকে আমাদের একজন সাসপেক্টেড কেস থাকেন, এখন তিনি হয়ে যাবেন প্রবাবল কোভিড-19 কেস। আরেকটি ক্রাইটেরিয়া হচ্ছে যে আমরা জানি যে এই সময় যে সিমটমগুলো খুব বেশি থেকেছে তার মধ্যে একটা হচ্ছে ঘ্রাণ না পাওয়া। অর্থাৎ হঠাৎ করে যদি বা গত কয়েকদিনের মধ্যে যদি কেউ যে এমনটা ঘটনা ঘটে যে তিনি ঘ্রাণ পাচ্ছেন না কিংবা খাবারের স্বাদ পাচ্ছেন না, যেটাকে অ্যানোসমিয়া এবং স্বাদ না পাওয়াকে অ্যাগিউসিয়া বলে, এটা যদি থাকে তাহলে কিন্তু তাকে আমাদের প্রবাবল কোভিড-19 কেস হিসেবে মনে করতে হবে। আরেকটি বিষয়, একজন মারা গেছেন কিন্তু তার এই মৃত্যুটা কি দিয়ে এক্সপ্লেইন করবো, অর্থাৎ কজ অফ ডেথটা আসলে কি। তো মারা গেছেন, তার সাথে সাথে কি তিনি মারা যাওয়ার আগে রেসপিরেটরি ডিস্ট্রেসে ভুগছিলেন, এবং তার এক্ষেত্রে একটা হিস্ট্রি আছে যে তিনি হয়তো কোনো প্রবাবল বা কনফার্ম যে রোগী আছে তাদের সংস্পর্শে এসেছিলেন, এবং তারপরে শ্বাসকষ্ট হলো এবং তিনি মারা গেলেন। এবং তার এই যে শ্বাসকষ্টটা অন্য কোনো ডিজিজ দিয়ে ব্যাখ্যা করা যখন যায় না, তখন তাকে আমাদের এই কোভিড প্যান্ডেমিক সিচুয়েশনে সেটা প্রবাবল কোভিড হিসেবেই মনে করতে হবে। কনফার্ম কেস তো সোজা কথা, যে সাইন সিমটম থাক বা না থাক, যদি টেস্টে ল্যাবরেটরি কনফার্মেশন যে টেস্টগুলো রয়েছে সেটিতে যদি পজিটিভ আসে তাহলে কনফার্ম কেস। এতক্ষণ আমরা কিছু কন্ট্যাক্টের কথা বলছিলাম, যে সংস্পর্শে আসা বা এরকম প্রবাবল বা কনফার্ম কেসের সাথে কন্ট্যাক্টে আসে। তাহলে কন্ট্যাক্ট বলতে আসলে কি বুঝাবো আমরা? কন্ট্যাক্ট বলতে এভাবে বুঝাবো যে এ পারসন হু হ্যাজ এক্সপিরিয়েন্সড এনি ওয়ান অফ দ্য ফলোয়িং এক্সপোজার্স ডিউরিং দ্য 2 days বিফোর অ্যান্ড দ্য 14 days আফটার দ্য অনসেট অফ সিমটমস অফ এ প্রবাবল অর কনফার্ম কেস। অর্থাৎ একজন প্রবাবল বা কনফার্ম কেসের সংস্পর্শে একজন যদি আসেন কতদিনের মধ্যে, আমরা কিন্তু এই দিনটা হচ্ছে যিনি আক্রান্ত বা প্রবাবল বা কনফার্ম কেস তার যে সিমটম হয়েছিল সেই সিমটম অ্যাপিয়ার করার 2 দিন আগে থেকে এবং সিমটম অ্যাপিয়ার করার পরবর্তী 14 দিন পর্যন্ত, এই সময়ের মধ্যে যদি আমি একজন সুস্থ মানুষ কিন্তু আমি একজন প্রবাবল বা কনফার্ম কেস যার হচ্ছে সিমটম অ্যাপিয়ার করেছে, তার সিমটম অ্যাপিয়ার করার আগের 2 দিন এবং পরবর্তী 14 দিনের মধ্যে যদি তার সাথে আমার কন্ট্যাক্ট হয় সেটা, এবং সেই কন্ট্যাক্টের ধরনটা কীরকম। একটা কন্ট্যাক্ট হতে পারে ফেস টু ফেস, আমি সামনাসামনি গিয়ে তার সাথে দেখা হয়েছে, এবং এই ডিস্টেন্সটা আমাদের কেমন ছিল, 1 মিটার বা 3 ফুটের কম ডিস্টেন্স ছিল, এবং কমপক্ষে আমরা এই অবস্থায় 15 মিনিট অবস্থান করেছিলাম, তাহলে এটাকে ফেস টু ফেস কন্ট্যাক্ট হিসেবে রিকগনাইজ করতে হবে। আরেকটা হতে পারে ডিরেক্ট ফিজিক্যাল কন্ট্যাক্ট এসেছে, যে আমরা একে অপরকে স্পর্শ করেছি। কারা? একজন সুস্থ ব্যক্তি, আরেকজন হচ্ছে প্রবাবল বা কনফার্ম কেস। আরেকটা হচ্ছে যে ডিরেক্ট কেয়ার যদি করে, একজন অসুস্থ ব্যক্তি তার হচ্ছে আমার যত্ন আরতি বা তার দেখাশোনা করতে হচ্ছে, এবং আমি তখন যেটা রেকমেন্ডেড যে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট যেটা পড়তে হয় সেটা আমি না পড়েই যদি করি, সেটা ওয়ান কাইন্ড অফ কন্ট্যাক্ট। এটা তো বললাম যদি কারো সিমটম থাকে তাদের ক্ষেত্রে, সিমটম অ্যাপিয়ার করার 2 দিন আগে পর 14 দিন। কিন্তু আমাদের কিন্তু অনেক পজিটিভ কেস আছে যাদের কোনো সিমটম নেই, তাহলে তাদের ক্ষেত্রে কেমন হবে? তাদের ক্ষেত্রে বিষয়টা এরকম যে তিনি তো পজিটিভ হয়েছেন একটা টেস্টের জন্য স্যাম্পল দিয়ে, কাজে তিনি যেই দিন স্যাম্পল দিলেন, যেই স্যাম্পল দিয়ে তার টেস্টটা পজিটিভ এসেছে, স্যাম্পল দেওয়ার আগের 2 দিন থেকে শুরু করে পরবর্তী 14 দিনের মধ্যে যদি সংস্পর্শে আসা হয় তাহলে সেটাকে এক্ষেত্রে কন্ট্যাক্ট হিসেবে ধরতে হবে। এরপর চলে আসছি আমরা ক্লিনিক্যাল সিনড্রোমে, অর্থাৎ একজন যদি কোভিড-19 আক্রান্ত হন তাহলে তার কি কি ক্লিনিক্যাল প্রেজেন্টেশন হতে পারে।
একটা হতে পারে মাইল্ড ইলনেস, যেমন হচ্ছে ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেস। এরপরে আসছে নিউমোনিয়া, সেই নিউমোনিয়ার সিভিয়ারিটি বেড়ে সিভিয়ার নিউমোনিয়া হতে পারে, দেন কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে যেটা অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম, সেপসিস হতে পারে এবং সেপটিক শক ডেভেলপ করতে পারে। এই যে সিনড্রোমগুলো বললাম এই সম্পর্কে আমি অল্প করে কিছু কথা বলবো। যেমন মাইল্ড ইলনেস যেটা হচ্ছে, যেমন বিভিন্ন ভাইরাল ইনফেকশন যেগুলোর আমরা এক্সপিরিয়েন্স করি, সেখানে নন স্পেসিফিক কিছু সিমটম থাকে যেগুলো ইতিমধ্যে বলা হয়েছে, সেই জ্বর, কাশি, দুর্বলতা, গলা ব্যথা, শরীর ব্যথা, খাবারের রুচি নাই, নাকে ঘ্রাণ না পাওয়া, এই যে বিষয়গুলো, আবার অনেকের ক্ষেত্রে ডায়রিয়া, ভমিটিং এগুলো হতে পারে। তবে বয়স্ক যারা রোগী আছেন কিংবা যারা ইমিউনো সাপ্রেসড কন্ডিশনে আছেন তাদের কিন্তু এইরকম সিমটম নাও থাকতে পারে, অ্যাটিপিক্যাল সিমটম নিয়ে প্রেজেন্ট করতে পারে। আরেকটা ক্যাটাগরি হচ্ছে প্রেগনেন্ট যারা, তারা। আমরা জানি যে প্রেগনেন্সিতে কিছু ফিজিওলজিক্যাল চেঞ্জ কিন্তু স্বাভাবিকভাবেই আসে। কাজে এই যে ফিজিওলজিক্যাল যদি চেঞ্জগুলো আসে কিংবা একটা প্রেগনেন্সি ইনডিউসড একটা অ্যাডভার্স ইভেন্ট, সেই জায়গায় অনেক সময় দেখা যায় যে প্রেগনেন্ট পেশেন্টরা শ্বাসকষ্ট বোধ করেন বা জ্বর আসে বা তার বমি হয় বা শরীর দুর্বল লাগে, এই ঘটনাগুলো কিন্তু কোভিড-19 সিমটমের সাথে ওভারল্যাপ করতে পারে। কাজে আমাদের এদিকে একটু নজর দিতে হবে। তারপর আসছে নিউমোনিয়া। নিউমোনিয়া আমরা সবাই জানি, এখানে যদি ভাগ করে বলা হয়, একটা হচ্ছে অ্যাডোলেসেন্ট অর অ্যাডাল্টদের ক্ষেত্রে ক্লিনিক্যাল সাইন্স অফ নিউমোনিয়া, যেমন ফিভার, কাফ, ডিজনিয়া, ফাস্ট ব্রিদিং, এগুলো। কিন্তু নিউমোনিয়া যখন আমরা বলছি তখন সেখানে কিন্তু কোনো সাইন অফ সিভিয়ার নিউমোনিয়া থাকা চলবে না। তাহলে সাইন অফ সিভিয়ার নিউমোনিয়া আসলে কি, এটা আমরা যখন সিভিয়ার নিউমোনিয়া বলবো তখন বলে ফেলবো। আর চাইল্ডদের ক্ষেত্রে যদি নিউমোনিয়া বলি, সেক্ষেত্রে হচ্ছে যে একইভাবে এইখানেও সিভিয়ার নিউমোনিয়ার কোনো সাইন থাকবে না। চাইল্ডের ক্ষেত্রে যেটা থাকবে তার কাফ অর ডিফিকাল্ট ব্রিদিং, প্লাস তার ফাস্ট ব্রিদিং অর্থাৎ রেসপিরেটরি রেটটা বেশি, পাশাপাশি তার চেস্ট ইনড্রয়িং থাকতে পারে। ফাস্ট ব্রিদিং যেটা বাচ্চাদের ক্ষেত্রে আমরা জানি, তারপরেও আমি একটু রিক্যাপিচুলেট করার জন্য বলি যে বয়সভিত্তিকভাবে যদি কারো বয়স 2 মাসের নিচে হয় তখন 60 অর মোর যদি রেসপিরেটরি রেট পার মিনিট হয়, ব্রিদিং পার মিনিট হয়, সেটা হচ্ছে ফাস্ট ব্রিদিং। আর 2 মাস থেকে 11 মাসের ক্ষেত্রে এটা 50 বা তার বেশি যদি হয় সেই ক্ষেত্রে, আর 1 থেকে 5 বছর বয়সের ক্ষেত্রে 40 বা তার বেশি যদি ব্রিদিং পার মিনিট হয় তাহলে হচ্ছে ফাস্ট ব্রিদিং। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে নিউমোনিয়া কিন্তু আমরা ক্লিনিক্যালি ডায়াগনোসিস করতে পারি, কিন্তু আমাদেরকে যদি ফ্যাসিলিটিস থাকে তাহলে অবশ্যই চেস্ট ইমেজিং করতে হবে, অর্থাৎ চেস্ট এক্স-রে, সিটি স্ক্যান আর আল্ট্রাসাউন্ড। কী কারণে করব? একটা হচ্ছে আমার ডায়াগনোসিসটাকে কনফার্ম করা, দ্বিতীয়ত যে পালমোনারি কমপ্লিকেশন যেগুলো হচ্ছে এখানে অ্যাপিয়ার করতে পারে বা আদার যে হচ্ছে এখানে পসিবিলিটি বা ডিফারেন্সিয়াল যেগুলো থাকতে পারে সেগুলোকে এক্সক্লুড করা। তারপরেই আসছে সিভিয়ার নিউমোনিয়া। তো সিভিয়ার নিউমোনিয়াতে কিন্তু নিউমোনিয়ার যে সিমটম সেগুলো একই থাকলো, পাশাপাশি এখানে হচ্ছে সাইন অফ সিভিয়ার নিউমোনিয়া। 3টা জিনিস বলছি এখানে। একটা হচ্ছে তার রেসপিরেটরি রেট। রেসপিরেটরি রেট যদি 30-এর বেশি থাকে প্রতি মিনিটে, আর সিভিয়ার রেসপিরেটরি ডিস্ট্রেস যদি হয়, আমরা পেশেন্টকে দেখেই বুঝছি তিনি সিভিয়ারলি রেসপিরেটরি ডিস্ট্রেসে আছেন, এবং রুম এয়ারে তার যদি অক্সিজেন স্যাচুরেশন লেস দেন 90 হয়ে যায়, তখন এটাকে আমরা সিভিয়ার নিউমোনিয়া হিসেবে ক্যাটেগরাইজ করব। আর চাইল্ডদের ক্ষেত্রে একই কথা, সিমটম এক, তার পাশাপাশি সেন্ট্রাল সায়ানোসিস যদি থাকে কিংবা স্যাচুরেশন যদি 90 কমে, অথবা এখানে যে সিভিয়ার রেসপিরেটরি ডিস্ট্রেসটা আমরা বুঝতে পারি এভাবে যে ফাস্ট ব্রিদিং দিয়ে পেশেন্টের যদি গ্রান্টিং থাকে, ভেরি সিভিয়ার চেস্ট ইনড্রয়িং থাকে। আর বাচ্চাদের ক্ষেত্রে তো জেনারেল ডেঞ্জার সাইনের কথা আমরা জানি, যেমন ইনঅ্যাবিলিটি টু ব্রেস্ট ফিড অর ড্রিঙ্ক, লিথার্জি অর আনকনশিয়াসনেস অর কনভালশনস, এগুলো যদি হয় তাহলে আমরা মনে করব যে সিভিয়ার নিউমোনিয়া আছে। তারপরে আসছে এআরডিএস। এআরডিএস নিয়ে অনেক কথা বলা যায়, আমি সেই সব কথা বলছি না। এখানে আমাদের মনে রাখতে হবে যে আমাদের একটা ইনসাল্ট এখানে থাকবে, হ্যাঁ, এবং সেই নোন ইনসাল্ট হয়তো একটা নিউমোনিয়া একজনের হয়েছে, তার 1 সপ্তাহের মধ্যে যদি এআরডিএস, কিন্তু নামটার মধ্যেই বলা আছে যে অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম, ঘটনা ঘটবে অ্যাকিউট, আর কি নিয়ে প্রকাশ করবে সেটা হচ্ছে রেসপিরেটরি ডিস্ট্রেস নিয়ে ঘটবে। তাহলে একটা ক্লিনিক্যাল ইনসাল্ট যদি হচ্ছে জানা থাকে আমাদের যে একটা পেশেন্ট হচ্ছে নিউমোনিয়াতে ভুগছিলেন, সেই জায়গায় দেখা গেল তার 1 সপ্তাহের মধ্যে তিনি সিভিয়ার রেসপিরেটরি ডিস্ট্রেস নিয়ে প্রেজেন্ট করলেন। তারপরে আমরা চেস্ট এক্সরে করলাম, সেটা এক্সরে হোক, সিটি স্ক্যান হোক বা আল্ট্রাসাউন্ড হোক, সেখানে আমরা কি পাচ্ছি? বাইল্যাটারাল ওপাসিটি। এবং এই ওপাসিটিটা যেটা ভলিউম ওভারলোড বা লোভার অর লাং কোলাপস অর নোডিউল দিয়ে হচ্ছে এক্সপ্লেইন করা যায় না এই বিষয়টা। এবং অরিজিন যেটা আমরা দেখছি যে পালমোনারি ইনফিল্ট্রেট যেটা এটা পাওয়া যাচ্ছে,
এটা কিন্তু কার্ডিয়াক কোনো কজ বা আদার যে ফ্লুইড ওভারলোডের কজ সেটা দিয়েও এক্সপ্লেন করা যাবে না। তবে এইখানে আমাদের একটা কাজ আমরা করতে পারি, অবজেক্টিভ অ্যাসেসমেন্ট করতে পারি, যেমন ইকোকার্ডিওগ্রাফি করে, টু এক্সক্লুড হাইড্রোস্ট্যাটিক কজ অফ ইনফিলট্রেট অর পালমোনারি এডিমা ইফ নো রিস্ক ফ্যাক্টর প্রেজেন্ট। সেক্ষেত্রে আমরা অবশ্যই অবজেক্টিভ অ্যাসেসমেন্ট করব। তারপরে আসছে সেপসিস। সেপসিসটা আসলে কি? সেপসিস হচ্ছে লাইফ থ্রেটেনিং একটা হচ্ছে কন্ডিশন, যেখানে কি হচ্ছে, অর্গান ডিসফাংশন হচ্ছে। কেন হচ্ছে? যে একটা সাসপেক্টেড অর প্রুভেন একটা ইনফেকশন ছিল। যে কোনো ইনফেকশন থাকলে আমাদের হিউম্যান বডি সেটার উপর একটা রেসপন্স করে, আমাদেরকে প্রোটেক্ট করার চেষ্টা করে। এখন এই হোস্ট রেসপন্সটা যদি ডিসরেগুলেটেড হয়ে যায়, তখন গিয়ে একটা বাজে ঘটনা ঘটে, ফলে অর্গান ডিসফাংশন হয়, যেটা একটা লাইফ থ্রেটিং কন্ডিশন হিসেবে অ্যাপিয়ার করছে। এখন অর্গান যে ডিসফাংশন হয়েছে সেটা আমরা বুঝবো কিভাবে? সেটা বুঝতে গেলে আমাদের হচ্ছে আমরা কতগুলো জিনিস খেয়াল করব, যে পেশেন্টের মেন্টাল যে স্ট্যাটাসটা সেটা অল্টার্ড কিনা, পেশেন্টের যে হচ্ছে জেনারেল ওয়েলবিং, কনসিয়াসনেস লেভেলটা কেমন। তারপরে আমরা তার দেখছি যে তার ব্রেদিংটা সেটা ডিফিকাল্ট অর ফাস্ট ব্রেদিং আছে কিনা, অক্সিজেন স্যাচুরেশনটা লো থাকবে, ইউরিন আউটপুটটা কমে যাবে, এবং ফার্স্ট হার্ট রেট পাবো, উইক পালস, কোল্ড এক্সট্রিমিটিস, ব্লাড প্রেশারটা লো, এবং স্কিন মটলিং। এগুলো যদি আমরা পাই তাহলে সেপসিস। পাশাপাশি কিছু ল্যাবরেটরি এভিডেন্স রয়েছে, যেমন কোয়াগুলোপ্যাথি, যেগুলো এভিডেন্স, থ্রম্বোসাইটোপেনিয়া, অর্থাৎ প্লেটলেট কাউন্ট যদি লেস দেন 50,000 পার কিউবিক মিলিমিটার পাই, ল্যাকটেট লেভেলটা রেজড, এবং হাইপার বিলিরুবিনিমিয়া, এই জিনিসগুলো থাকে। আর চিলড্রেনদের ক্ষেত্রে, এতক্ষণ বলেছি অ্যাডাল্টদের ক্ষেত্রে, আর চিলড্রেনদের ক্ষেত্রে হচ্ছে যে সাসপেক্টেড অর প্রুভেন ইনফেকশন থাকলো, এবং তার সাথে এইজ বেসড যে তার সিস্টেমিক ইনফ্লামেটরি রেসপন্স সিনড্রোম ক্রাইটেরিয়া আছে, সেটা থাকতে হবে। এটা কয়টা? যে দুইটা বা তার বেশি, সেই ক্রাইটেরিয়া দুটি বা তার বেশি থাকতে হবে, এবং তার মধ্যে একটি অবশ্যই হতে হবে অ্যাবনর্মাল টেম্পারেচার অথবা অ্যাবনর্মাল হোয়াইট ব্লাড সেল কাউন্ট। তারপরে আসছে সেপটিক শক। সেপটিক শকটা কখন? যে একটা পেশেন্ট হাইপোটেনশনে আছে, শক বলতে তো হাইপোটেনশন এখানে থাকলো, এবং আমরা তাকে ভলিউম রিসাসিটেট করার চেষ্টা করছি বাই ডিফারেন্ট মিনস, কিন্তু আমি কোনোভাবেই তার প্রেশারটা মেনটেন করতে পারছি না, এবং তার যে মিন আর্টারিয়াল প্রেশার যদি আমি ইকুয়াল অর মোর দেন 65 মিলিমিটার অফ মার্কারি রাখতে চাই, সেখানে রাখতে গেলে আমার হচ্ছে ভেসোপ্রেসর ব্যবহার করতে হচ্ছে। এটা একটা ক্রাইটেরিয়া। পাশাপাশি সেরাম ল্যাকটেট লেভেল যদি মোর দেন 2 মিলিমোল পার লিটার হয়, তাহলে পেশেন্ট সেপটিক শকে আছে। চিলড্রেনদের ক্ষেত্রে এনি হাইপোটেনশন, তার সাথে এই যে কিছু সাইন বলছি, তার দুটি বা তার চেয়ে বেশি এখানে থাকতে হবে, যেমন অল্টার্ড মেন্টাল স্টেট, ট্যাকিকার্ডিয়া অর ব্র্যাডিকার্ডিয়া। অ্যাডাল্টদের সাথে কিন্তু এখানে হার্ট রেটের কিছু পার্থক্য আছে, এই কারণে এটা আমি বলতে চাই যে যারা ইনফ্যান্ট তাদের ক্ষেত্রে ব্র্যাডিকার্ডিয়া বলবো যদি হার্ট রেট 90-র নিচে থাকে, আর ট্যাকিকার্ডিয়া বলবো যদি হার্ট রেট 160-র উপরে থাকে পার মিনিটে। আর যারা চিলড্রেন তাদের ক্ষেত্রে ব্র্যাডিকার্ডিয়া বলবো যদি যেটা বিট সেটা যদি পার মিনিটে লেস দেন 70 থাকে, আর ট্যাকিকার্ডিয়া বলবো যদি বিট মোর দেন 150 পার মিনিট থাকে। এছাড়া প্রলংড ক্যাপিলারি রিফিল অর ফিবেল পালস, ট্যাকিপনিয়া, মটেলড অর কুল স্কিন অর পিটেচিয়াল অর পারপিউরিক র্যাশ, ইনক্রিজ ল্যাকটেট লেভেল, অলিগিউরিয়া, হাইপারথার্মিয়া অর হাইপোথার্মিয়া, এরগুলোর মধ্যে যদি দুটি বা তিনটি বা তার বেশি যদি থাকে এবং হাইপোটেনশন থাকে, তাহলে চিলড্রেনদের ক্ষেত্রে তাকে আমাদের সেপটিক শক হিসেবে বলতে হবে। একটা জিনিস মনে রাখতে হবে যে সেপসিস বা সেপটিক শক শুধু যে কোভিড-19-এর জন্য হয় তেমনটা কিন্তু না। কাজে আমাদেরকে অবশ্যই এই কন্ডিশনে যদি আমাদের রোগীকে পাই, তাহলে আমাদেরকে অন্যান্য যে কারণগুলো থাকতে পারে সেগুলো এক্সক্লুড করে নিতে হবে, এবং যদি এটা নন কোভিড কারণে হচ্ছে এই সেপসিস বা সেপটিক শক হয়, তাহলে তাদেরকে আমাদের নন কোভিড জোনে পাঠাতে হবে। এরপরে আসছি যে ক্লিনিক্যাল ক্লাসিফিকেশন। একটা পেশেন্ট, এতক্ষণ আমরা জানলাম কি কি সিনড্রোম হতে পারে, এখন তার কন্ডিশনটা কি অবস্থায়, তিনি কি মাইল্ড, মডারেট, সিভিয়ার অর ক্রিটিক্যাল, এই 4টা কন্ডিশনে ভাগ করা হচ্ছে, এবং সেই ভাগের মধ্যে সিনড্রোমগুলোকে রাখা হচ্ছে। তাহলে মাইল্ড কন্ডিশনে যেটা থাকছে সেটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেস, সেটা মাইল্ড। মডারেটে আছে নিউমোনিয়া। এখানে আমরা জানি যে নিউমোনিয়ার ক্ষেত্রে একটা স্কোরিং করা হয় কার্ভ 65, CURB 65, কিন্তু এই ক্ষেত্রে কোভিডের ক্ষেত্রে সেটাকে কিন্তু বলা হয়েছে CRB 65, অর্থাৎ ইউটাকে বাদ দেওয়া হয়েছে, ইউ অর্থাৎ ইউরিয়া। এটি হচ্ছে মডারেট কন্ডিশন।
যখন একটা পেশেন্ট সিভিয়ার নিউমোনিয়া বা সেপসিস নিয়ে আমাদের কাছে আসবে তখন তাকে আমরা বলবো সিভিয়ার কোভিড, আর যখন এআরডিএস বা সেপটিক শকে পেশেন্ট থাকবে তখন সেটা হচ্ছে ক্রিটিক্যাল। এখন এই মাইল্ড কেসে কি হয়, এখানে কিন্তু সিমটম খুব যেগুলো থাকে অ্যাজ ইউজুয়াল সেই সিমটমগুলো, তার পাশাপাশি হচ্ছে যে ইমেজিংয়ে কোনো নিউমোনিয়ার সাইন থাকবে না। মডারেটের ক্ষেত্রে হচ্ছে যে আমার সাইন সিমটমগুলো আমি বলছি না, সেগুলো তো থাকবেই, তার সাথে রেসপিরেটরি ডিস্ট্রেসটা হচ্ছে লেস দেন 30 ব্রেথ পার মিনিট, অর্থাৎ রেসপিরেটরি রেটটা হচ্ছে রেসপিরেটরি ডিস্ট্রেস রয়েছে কিন্তু সেটা এত বেশি না যে তার রেসপিরেটরি রেটটা 30-এর বেশি হয়ে গেছে, অর্থাৎ রেসপিরেটরি রেট যদি 30-এর নিচে থাকে প্রতি মিনিটে, এটা হচ্ছে মডারেট কেস। এবং পালস অক্সিমিটার দিয়ে যদি আমি অক্সিজেন স্যাচুরেশন দেখি সেই ক্ষেত্রে অক্সিজেন লেভেলটা থাকছে মোর দেন 90%। সিভিয়ার কেস বলছি আমরা যখন ক্লিনিক্যাল যে সাইন সিমটমগুলো থাকে তার পাশাপাশি সেই সাইনের মধ্যে রেসপিরেটরি রেট যখনই হচ্ছে 30 অর মোর হয়ে যাচ্ছে এবং অক্সিজেন স্যাচুরেশনের লেভেলটা যখন 90 বা তার নিচে নেমে যাচ্ছে তখনই এটা কিন্তু সিভিয়ার হয়ে যাচ্ছে। আরেকটা ক্রাইটেরিয়া যেটা আছে পয়েন্ট, সেটা হচ্ছে আর্টেরিয়াল পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন এবং ফ্র্যাকশন অফ ইন্সপায়ার্ড অক্সিজেনের যে রেশিও সেটা যদি 300 বা তার নিচে নেমে যায়, এখন এইটার ক্ষেত্রে আসলে এবিজি লাগবে। তো এভিজি তো আমাদের সব জায়গায় থাকবে না, কাজে সিভিয়ার ক্যাটাগরাইজ করার জন্য আমরা যেটা রেসপিরেটরি রেটটা যেটা 30 বা তার বেশি যদি চলে যায় আর যদি অক্সিজেন স্যাচুরেশন 90-র নিচে চলে যায় তখন আমরা তাকে সিভিয়ার কেস হিসেবে ক্যাটাগরাইজ করব। আর তারপরে থাকলো ক্রিটিক্যাল কেস। ক্রিটিক্যাল কেস কখন আমরা বলবো, যে পেশেন্টের রেসপিরেটরি ফেলিওর ডেভেলপ করছে, যে এমন একটা অবস্থা যেখানে মেকানিক্যাল ভেন্টিলেশনের কোনো বিকল্প নেই, কিংবা পেশেন্ট শকে চলে গেছে, অথবা যে পেশেন্টের আদার অর্গান ফেলোর ডেভেলপ করেছে যার কারণে তার আইসিইউ কেয়ারের প্রয়োজন হয়ে পড়েছে। আমরা জেনে গেলাম যে আমাদের কোনগুলোকে আমরা কেস বলবো এবং হচ্ছে যে তাদের ক্লিনিক্যাল ক্লাসিফিকেশনটা কেমন হবে। এবার আসতে হবে ইনভেস্টিগেশন এবং তারপরে আমরা চলে যাব ট্রিটমেন্টে। তো ইনভেস্টিগেশনের ক্ষেত্রে মূল কথা হচ্ছে যে আমার অ্যাভেলেবেল রিসোর্স কী আছে সেটা ইম্পর্টেন্ট, সেই অনুযায়ী আমি সেখানে ইনভেস্টিগেশন করাবো। তবে মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে এখানে ইনিশিয়াল সিভিসি এবং চেস্ট এক্সরে, যেটা পরবর্তীতে রিপিট করতে হতে পারে। তবে আমার যদি ফ্যাসিলিটিস থাকে সিটি স্ক্যান করার তাহলে সেটা হচ্ছে বেটার, কারণ যে এটা মোর সেন্সিটিভ দেন চেস্ট এক্সরে। আরেকটা হচ্ছে ইভেন যদি একটা পেশেন্টের পিসিআর যেটা করা হয় যে আমাদের টেস্ট করার জন্য কনফার্মেটরি টেস্ট যেটা, সেই পিসিআরে যদি নেগেটিভও আসে কিন্তু অনেক সময় সিটি স্ক্যানে এটা ধরা পড়ে। তো যে কোনো রোগী যে কোনো কেস সেটা সাসপেক্ট মনে করি বা প্রবাবল মনে করি কিংবা আমরা হচ্ছে কনফার্ম মনে করি, কনফার্ম তো আসলে বলা যাবে না, আমাদের থাকবে সাসপেক্টেড অর প্রবাবল, তাদের ক্ষেত্রে আমাদেরকে পিসিআর টেস্টটা করতে হবে। এখন বাংলাদেশে হচ্ছে মূলত কেস ডায়াগনোসিস করার জন্য পিসিআর করা হচ্ছে, তবে আমি যেখানে কাজ করি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে কিছুদিন আগে থেকে এখানে অ্যান্টিজেন টেস্ট কিন্তু হচ্ছে। কাজে আমার এইরকম রিকগনাইজ যদি থাকে সেটা সেরোলজিক্যাল টেস্ট বা আরটিপিসিআর হোক, সেখানে যদি আমার হচ্ছে এই পেশেন্টগুলো করতে হবে কনফার্ম ডায়াগনোসিস করার জন্য। এরপরে আমি বলবো যে মাইল্ড, মডারেট, সিভিয়ার, ক্রিটিক্যাল এই অনুযায়ী আসলে কার ক্ষেত্রে কি টেস্ট করার। এমন তো না একজন পেশেন্ট মাইল্ড অবস্থায় এসেছে তাকে আমি সব টেস্ট করাচ্ছি, এরকম কিন্তু করা যাবে না। তো মাইল্ড কেসের ক্ষেত্রে আমরা যেটা করব মূলত সিভিসি করব, তার সাথে সিআরপি, চেস্ট এক্সরে, এবং বয়স যদি 50-এর বেশি হয় তখন আমরা ইসিজিটা করব। আর মডারেট কেস যদি হয় তখন আমরা সিভিসি করছি, তার সাথে সিআরপি করছি এবং ডিডাইমার করছি, চেস্ট এক্সরে পিএভি করছি, যদি হচ্ছে পসিবল হয় তাহলে এটা আমরা পোর্টেবল করব। এছাড়া লিভার ফাংশন টেস্ট, রেনাল ফাংশন টেস্ট, আর বয়স যদি 50-এর বেশি হয় তাহলে ইসিজি করব। আমি সিটি স্ক্যান যে মোর সেন্সিটিভ সেটা বলেছি, এবং এটা হচ্ছে যে আরেকটা ইম্পর্টেন্স এটা রয়েছে এই কারণে যে এটা এক্সরে থেকে ভালো এই সেন্সে যে আর্লি ডায়াগনোসিসের ক্ষেত্রে এবং পরবর্তীতে ফলো আপের জন্য। সিভিয়ার কেসের ক্ষেত্রে আমাদের বেশ কিছু ইনভেস্টিগেশন করতে হবে, আগেরগুলো তো আছেই, যেমন সিবিসি, সিআরপি, এর পাশাপাশি সেরাম ইলেক্ট্রোলাইট করতে হবে, আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস করতে হবে, কোয়াগুলেশন প্রোফাইলগুলো স্পেশালি ডি ডাইমার, এছাড়া এলডিএইচ, ফেরিটিন, লিভার ফাংশন টেস্ট, রেনাল ফাংশন টেস্ট, ব্লাড কালচার, প্রোক্যালসিটোনিন, ল্যাকটেট, এছাড়া কার্ডিয়াক যে কমপ্লিকেশন হয় সেগুলোর জন্য বা এক্সক্লুড করার জন্য ইকোকার্ডিওগ্রাম, ট্রোপোনিন আই, প্রোবিএনপি, ইসিজি, আর এক্স-রে অর সিটি স্ক্যান, মোর প্রিফারেবলি সিটি স্ক্যান।
আর ক্রিটিক্যাল কেসের ক্ষেত্রে আমরা সিভিয়ার কেসে যেই টেস্টগুলো করেছি তার সবগুলোই করব। পাশাপাশি তিনি যেহেতু আইসিইউতে রয়েছেন, আইসিইউ তার চিকিৎসাধীন অবস্থায় যদি কোনো ইনভেস্টিগেশনের নেসেসিটি দেখা যায় তখন সেটা করতে হতে পারে। আমরা কি কি টেস্ট করব সেটা জেনেছি। তো ইমেজিংয়ের ক্ষেত্রে আমাদের একটু জেনে রাখা ভালো। এটা হচ্ছে যে সিটি চেস্টে মূলত যেটা হয় বা এক্সরেতে যেটা হয়, কোভিডের ক্ষেত্রে মূলত ইনভলভমেন্টটা হচ্ছে বাইল্যাটারাল হয়। তাহলে এখানে আমরা বেশিরভাগ রোগীদের ক্ষেত্রে বাইল্যাটারাল ইনভলভমেন্ট পাবো। এছাড়া সিটি যেটা মূলত হাই রেজুলেশন সিটি অফ চেস্ট করা হয়, HRCT, সেখানে হচ্ছে আমরা পেতে পারি মাল্টিপল এরিয়াস অফ কনসলিডেশন। গ্রাউন্ড গ্লাস ওপাসিটি পাই, সেটা মূলত হচ্ছে বাইল্যাটারালি থাকে এবং এটার যে লোকেশনটা মূলত হয় পেরিফেরালি থাকে এবং সাবপ্লিউরাল জোনগুলোতে গ্রাউন্ড গ্লাস ওপাসিটি পাওয়া যায়। আরেকটা জিনিস বলা হয় ক্রেজি পেভিং অ্যাপিয়ারেন্স। সেটা আসলে কি? সেটি হচ্ছে গ্রাউন্ড গ্লাস ওপাসিটির পাশাপাশি যদি ইন্টার বা ইন্ট্রালোবুলার সেপ্টাল থিকেনিং হয়, অর্থাৎ দুইটা লোবের মাঝখানের কিংবা হচ্ছে একটা লোবের মাঝেই যদি যেই সেপ্টামগুলো সেগুলো থিকেনিং হয়ে যায়, সেটা হচ্ছে আরেকটা হচ্ছে ব্রঙ্কোভাস্কুলার থিকেনিং ইন দ্য লেশন ট্র্যাকশন ব্রঙ্কেকটিসিসও পাওয়া যেতে পারে। আর যদি আমার কাছে সিটি স্ক্যানের অ্যাভেলেবিলিটি না থাকে, আর সিটি স্ক্যানকে কিন্তু হচ্ছে যে রুটিনলি করতেও বলা হয়নি, আমি মাইল্ড কেস এগুলোর ক্ষেত্রে চেস্ট এক্সরেই করতে পারি, সেই ক্ষেত্রে বাইল্যাটারাল নিউমোনিয়া পাবো চেস্ট এক্সরেতে। আলট্রাসোনোগ্রাম সাধারণত প্র্যাকটিক্যালি আমরা করা হয় না বললেই চলে, তারপরেও জানা থাকুক যে এখানে থিকেন্ড প্লিউরাল লাইন, বি লাইন, এবং সেটা মাল্টিফোকাল, ডিসক্রিট অর কনফ্লুয়েন্ট হতে পারে। এছাড়া কনসলিডেটিভ প্যাটার্ন পেতে পারি আমরা উইথ অর উইদাউট এয়ার ব্রঙ্কোগ্রাম। আদার্স যে টেস্টগুলো খুব ইম্পর্টেন্ট, যেমন সিভিসি, সেই সিভিসিতে সব থেকে বেশি যেটা আমাদের খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে লিম্ফোপেনিয়া। একটা পেশেন্টের এখানে লিম্ফোপেনিয়া এই কারণে খেয়াল রাখবো যে মোর দেন 83% কেসে কিন্তু হচ্ছে লিম্ফোপেনিয়া পাওয়া যায়। এছাড়া হচ্ছে থ্রম্বোসাইটোপেনিয়া থাকে, লিউকোপেনিয়া থাকে, ওভারঅল যেটা লিউকোসাইট কমে যায়। তবে 24-30% কেসের ক্ষেত্রে লিউকোসাইটোসিস থাকতে পারে। আর সি রিঅ্যাক্টিভ প্রোটিন বা প্রোক্যালসিটোনিন, এটা আসলে কি? আমাদের কোভিড-19 কেসগুলোতে সাধারণত প্রোক্যালসিটোনিন লেভেলটা নর্মাল থাকে, তবে সিগনিফিকেন্টলি রাইজ করে সি রিঅ্যাক্টিভ প্রোটিন। আমার ইনভেস্টিগেশন তো হাতে চলে আসলো, তাহলে ইনভেস্টিগেশন দেখে কি আমি একটু পুয়ার প্রগনোসিস জাজ করতে পারি কিনা বা ধারণা করতে পারি কিনা? হ্যাঁ, পারি, কিছু কিছু প্যারামিটার দেখে। যেমন যখন বিগিনিং অফ দ্য ডিজিজ, আমি যখন প্রথমেই রোগীটাকে পাচ্ছি, রোগের শুরুর দিকেই যদি তার লো টোটাল নাম্বার অফ লিম্ফোসাইট থাকে, অর্থাৎ লিম্ফোপেনিয়া যদি থাকে, এবং রেশিও অফ নিউট্রোফিল টু লিম্ফোসাইট যদি মোর দেন 3.5 থাকে, তাহলে এটা একটা প্রগনোস্টিক্যালি পুয়ার সাইন বলতে পারি। এছাড়া সাধারণত সিভিয়ার যে কেসগুলোর ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু ডিডাইমার এবং ফেরিটিন লেভেল বেশ এলিভেটেড থাকে, তাহলে এটাও একটা পটেনশিয়াল পুয়ার প্রগনোসিসের রিস্ক ফ্যাক্টর। একটা কম্বাইন করে একটা সহজ কথা বলি এবং খুব ইম্পর্টেন্ট কথা এটা, যে একটা পেশেন্টের আমি যদি সিভিসিতে নর্মাল অর লো ডাব্লিউবিসি কাউন্ট পাই, সি রিঅ্যাক্টিভ প্রোটিনটা যদি এলিভেটেড পাই, এবং আমি তার যেটা HRCTতে যদি পাই বা চেস্ট এক্সরেতে বাইল্যাটারাল নিউমোনিয়া, আর HRCTতে যদি আমি গ্রাউন্ড গ্লাস ওপাসিটি পাই, তাহলে এই সময় এই প্যান্ডেমিকের সময় যদি আদার কোনো ডায়াগনোসিস এটা সাজেস্ট না করে, তাহলে এইটা কোভিড-19। আমি এটা আরেকবার বলি যে লিউকোপেনিয়া অর লিম্ফোপেনিয়া, এগুলো পাশাপাশি রেইজড সি রিঅ্যাক্টিভ প্রোটিন, তার সাথে চেস্ট এক্সরেতে বাইল্যাটারাল নিউমোনিয়া, আর হচ্ছে HRCTতে গ্রাউন্ড গ্লাস ওপাসিটি যদি আমরা পাই ডিউরিং দিস প্যান্ডেমিক, ইট ইজ কোভিড-19 আনটিল প্রুভড আদারওয়াইজ। এখন আসছি যে আমরা কাদেরকে ভর্তি করব। এটা আমি সংক্ষেপে বলে যাই যে আমাদের আসলে মাইল্ড কেসগুলোকে ভর্তি করার কোনো প্রয়োজন নেই। আমরা মূলত মডারেট কেস এবং সিভিয়ার, যেমন হচ্ছে যারা রয়েছে সিভিয়ার নিউমোনিয়া, সেপসিস, সেপটিক শক, তাদেরকে মূলত আমরা ভর্তি করব। তবে যদি মাইল্ড কেসের পাশাপাশি তার কোনো মেজর রিস্ক ফ্যাক্টর থাকে, যেমন ডায়াবেটিস, হাইপারটেনশন, ইসকেমিক হার্ট ডিজিজ, অ্যাজমা, সিওপিডি, তারপর সিকেডি, সিএলডি বা নোন ম্যালিগনেন্সি, অথবা প্রেগনেন্সি হাই রিস্ক যার রয়েছে, এবং ওবেসিটি যদি BMI 25-এর উপরে থাকে, সেই ক্ষেত্রে তাদেরকে হাসপাতালে ভর্তি করাটা ভালো হবে। আর আরেকটা ক্ষেত্রে আমাদেরকে অ্যাডমিশনটা ভাবতে হবে যে
যে কোনো রেসপিরেটরি ডিস্ট্রেসের পেশেন্টকে আমাদেরকে ভর্তি করতে হবে। এটা হতে পারে অন্য কজের কারণে, হতে পারে কোভিড-19 কারণে, কিন্তু আমাদেরকে ভর্তি করে সেটাকে এক্সক্লুড করতে হবে এবং করার পরে কোভিড হলে কোভিডের দিকে থাকবে, নন কোভিড কজ থাকলে নন কোভিডে পাঠিয়ে দিতে হবে। আমরা ম্যানেজমেন্ট শুরু করছি এবার। ম্যানেজমেন্টের ক্ষেত্রে প্রথমেই কিছু জেনারেল ম্যানেজমেন্ট, যে একটা পেশেন্টের বেড রেস্ট থাকবে। মনে রাখবেন এখানে কিন্তু কমপ্লিট বেড রেস্ট বলা হচ্ছে না, বেড রেস্ট অবশ্যই রেস্টে থাকবে। তবে আমরা জানি যে কোভিড-19 একটা কমপ্লিকেশন হচ্ছে ডিফারেন্ট জায়গাতে এখানে থ্রোম্বোসিস হতে পারে। এখানে সেই থ্রোম্বোসিস থেকে হচ্ছে আমাদের প্রিভেন্ট করার জন্য আমাদেরকে অ্যাক্টিভ থাকতে হবে, অর্থাৎ হাঁটাচলা একটু করতে হবে, খালি হাতে একটু ব্যায়াম করতে হবে, এই কাজগুলো কিন্তু করতে হবে। পাশাপাশি সাফিসিয়েন্ট ক্যালোরি ইনটেক করতে হবে। এই ক্ষেত্রে আরেকটা জিনিস আমি অ্যাড করতে চাই, সেটা হচ্ছে সাফিসিয়েন্ট ফ্লুইড ইনটেক করতে হবে, যেন যে আমাদের যে ডিহাইড্রেশন না থাকে, আমাদের যেন কি হচ্ছে যে থ্রোম্বোসিসের যে রিস্কটা সেটা আমাদেরকে কমায় আনতে হবে। পাশাপাশি আমাদের যেটা ইম্পর্টেন্ট কাজ, সেটা রেগুলার ভাইটাল সাইনগুলো এবং অক্সিজেন স্যাচুরেশনটা মনিটরিং করতে হবে। যদি অক্সিজেন স্যাচুরেশন দেখা যায় যে কমছে এবং সেটা জাস্টিফাইড অক্সিজেন থেরাপি, আমাদেরকে ইমিডিয়েট এটা অক্সিজেন থেরাপি দেওয়ার ব্যবস্থা নিতে হবে। পেশেন্ট অ্যাসিমটোমেটিক থাকতে পারে, সেই অ্যাসিমটোমেটিক পেশেন্টের ক্ষেত্রে মূল কথা হচ্ছে আইসোলেশনে থাকতে হবে এবং সাপোর্টিভ কেয়ার, অর্থাৎ কোনো সিমটম নাই, তেমন কিছু নাই। যদি একটু জ্বর ভাব থাকে, শরীর ব্যথা লাগে, সেই ক্ষেত্রে তার কিছু লাগতে পারে। যেহেতু অ্যাসিমটোমেটিক বলছি, আসলে এখানে কিছুই দরকার নেই। সেই ক্ষেত্রে মূলত তার ওই যে অ্যাক্টিভ থাকা, পর্যাপ্ত লিকুইড খাওয়া, খাওয়া দাওয়া ঠিক রাখা, এই বিষয়গুলো করলেই হচ্ছে। এবং আইসোলেশনের ক্ষেত্রে কিছু জিনিস আমাদের মেনে চলতে হবে। যে অনেকে থাকলো যে আইসোলেশন বাসার মধ্যে অন্যান্য ফ্যামিলি মেম্বারদের সাথে থাকলে কিন্তু আইসোলেশন হবে না, তাকে আলাদা রুমে থাকতে হবে, আলাদা বাথরুম ব্যবহার করতে হবে। এবং বাসায় দেখা গেলো একজন অসুস্থ আছে, অনেকে দেখতে আসবে, এই জিনিসটা করা যাবে না, কাউকে অ্যালাউ করা যাবে না, ভিজিটর অ্যালাউ করা যাবে না। এবং হাত ধোয়ার যে বিষয়টি রয়েছে, তারপরে কাফ এটিকেট মেনে চলা, মাস্ক ব্যবহার করা, এই মাস্কটি পেশেন্টও পড়বে এবং হচ্ছে যিনি কেয়ার গিভার তার কাছে যাচ্ছেন তিনিও কিন্তু পড়বেন। এখন একজন বাসায় চিকিৎসাধীন রয়েছে, মাইল্ড কেস অর অ্যাসিমটোমেটিক কেস, তার কি হাসপাতালে ভর্তির প্রয়োজন হতে পারে কিনা, কখন আমরা তাকে ইমিডিয়েট হাসপাতালে ভর্তি করব বা চিকিৎসার জন্য যোগাযোগ করব? যদি বাসায় থাকা অবস্থাতে কারো রেসপিরেটরি ডিস্ট্রেস শুরু হয়, অর্থাৎ রেসপিরেটরি রেট যদি 24-এর বেশি হয়, কিংবা অক্সিজেন স্যাচুরেশন যদি লেস দেন 94% হয়ে যায়, অথবা তার হালকা কাশি, হালকা জ্বর ছিল, সেটা ধীরে ধীরে খারাপের দিকে যাচ্ছে, পেশেন্টের মেন্টাল স্ট্যাটাসটা অল্টার্ড হয়ে যাচ্ছে, তার জ্ঞান ঠিক মতো থাকছে না, এক্সট্রিম লেথার্জি ফিল করছে এবং তিনি হচ্ছে যে কথাও বলতে পারছেন না, এরকম সিচুয়েশন হলে ইমিডিয়েট হাসপাতালে ভর্তি করাতে হবে। এরপরে আসছি আমরা মাইল্ড কেসের ক্ষেত্রে। মাইল্ড কেসের ক্ষেত্রে অনেকটা সিমটোম্যাটিক, যেমন জ্বর যদি থাকে প্যারাসিটামল দিব, যদি রাইনোরিয়া থাকে সেক্ষেত্রে অ্যান্টিহিস্টামিন, ড্রাই কাপ থাকলে অ্যান্টিটাসিভগুলো আমরা ব্যবহার করব। এখন যেটা আমি ইম্পর্টেন্ট কথা বলতে চাই সেটা হচ্ছে থ্রোম্বোপ্রোফাইলেক্সিস। প্রথম কথা হচ্ছে মাইল্ড কেসের ক্ষেত্রে থ্রোম্বোপ্রোফাইলেক্সিসের কোনো প্রয়োজন নেই, কিন্তু যদি মাইল্ড কেস তার সাথে যে একটু আগে আমি রিস্ক ফ্যাক্টরগুলো বলেছিলাম সেগুলো যদি থাকে, তখন আমাদেরকে থ্রোম্বোপ্রোফাইলেক্সিস দিতে হবে। এই থ্রোম্বোপ্রোফাইলেক্সিসের মধ্যে আমরা তখন যেটা দেব, অ্যানোক্সাভেরিন 40 মিলিগ্রাম এখানে দিচ্ছি দিনে একবার। কিন্তু পেশেন্ট যদি ওবেস হয়, অর্থাৎ তার যদি বিএমআইটা মোর দেন 25 হয়, সেক্ষেত্রে আমরা এই 40 মিলিগ্রামই 12 আওয়ারলি দেব। মনে রাখতে হবে, যদি হচ্ছে পেশেন্টের রেনাল ইম্পেয়ারমেন্ট থাকে, অর্থাৎ ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স যদি লেস দেন 30 ml পার মিনিট হয়, তাহলে এখানে আমাদের ডোজ অ্যাডজাস্ট করতে হবে, কিংবা আমরা হচ্ছে আনফ্র্যাকশনেটেড হেপারিন দিতে পারি। মাইল্ড কেসের পরে আমরা চলে আসছি মডারেট কেসগুলোর ট্রিটমেন্টের ক্ষেত্রে। আমরা জানি যে মডারেট কেসগুলো আমাদের হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নেবেন, তাহলে তার মাইল্ড কেসের মতো সিমটোমেটিক ট্রিটমেন্ট তো থাকবেই। পাশাপাশি এখান থেকে আমাদের শুরু হচ্ছে অক্সিজেন থেরাপি দেওয়া। প্রথমে আমরা হচ্ছে ন্যাজাল ক্যানুলা দিয়ে অক্সিজেন দিতে পারি, যেটা আমরা এই দিয়ে ন্যাজাল ক্যানুলা দিয়ে ম্যাক্সিমাম 5 লিটার পার মিনিট হিসেবে দিতে পারবো। আমি এখানে একটা কথা বলে নিতে চাই যে আমাদের কিন্তু যখন সিভিয়ারের দিকে ধীরে ধীরে যাবে, বা পেশেন্টের যদি হচ্ছে ন্যাজাল ক্যানুলা দিয়ে মেনটেন না হয়, আরও বেশি অক্সিজেন লেভেল লাগে, তখন গ্র্যাজুয়ালি আমাকে এটা এরপরে ন্যাজাল ক্যানুলা ছাড়া হচ্ছে অক্সিজেন মাস্ক ব্যবহার করতে পারি। তাতেও যদি না হয়, সেক্ষেত্রে হচ্ছে আমরা নন রিব্রিদিং মাস্ক যেটা ব্যবহার করতে পারি। তারপরে আসছে হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা, এবং তারপরে হচ্ছে যে নন ইনভেসিভ ভেন্টিলেশন এবং ভেন্টিলেশনের যে বিষয়টা থাকবে। তো কাজে এটা পর্যায়ক্রমে যাবে।
এবং সেই ক্ষেত্রে যদি আপনারা এই বিষয়ে আরও ডিটেলস জানতে চান তাহলে গাইডলাইন দেখবেন। এর পাশাপাশি মডারেট কেসগুলোতে আমরা প্রনিং সাজেস্ট করব, যেটা আমাদের হচ্ছে উপুর হওয়া, কাত হওয়া, এইভাবে করে 4 থেকে 6 ঘন্টা প্রতিদিন অন্তত পক্ষে করবে। এবং মডারেট কেসের ক্ষেত্রে তো অবশ্যই আমাদেরকে এখানে প্রোফাইলেক্সিস আর না, এখানে হচ্ছে আমাদেরকে থেরাপি দিতে হবে লো মলিকুলার ওয়েট হেপারিন দিয়ে। সেক্ষেত্রে ইনজেকশন অ্যানোক্সাপেরিনই দিচ্ছি। আমরা দেখেছি যে মাইল্ড কেসের ক্ষেত্রে আমরা 40 মিলিগ্রাম ফিক্স দিচ্ছিলাম, কিন্তু এখন মডারেট কেসে এসে আমরা 1 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট হিসেবে যতটুকু লাগে সেই অনুযায়ী আমরা দিব, এবং এটা অবশ্যই 12 আওয়ারলি দিচ্ছি। এবং একইভাবে যদি হচ্ছে এখানে রেনাল ইম্পেয়ারমেন্ট থাকে, ডোজ অ্যাডজাস্টমেন্ট লাগবে। আর যদি আমরা কন্ট্রাইন্ডিকেশনের কারণে লো মলিকুলার ওয়েট হেপারিন অ্যানোক্সাপেরিন ব্যবহার করতে না পারি, তখন আমরা আনফ্র্যাকশনেটেড হেপারিন ইনজেকশন ব্যবহার করব, যেটা আমরা যদি অ্যাকিউট করোনারি সিনড্রোম এখানে পেয়ে থাকি তাহলে ডোজটা হচ্ছে এরকম 60 ইউনিট পার কেজি বোলাস দিব, এরপরে 12 ইউনিট পার কেজি পার আওয়ার ইনফিউশন দিতে হবে। আর যদি ভেনাস থ্রোম্বোএম্বোলিজম হয় কিংবা অ্যাট্রিয়াল ফিব্রিলেশন থাকে, সেই ক্ষেত্রে এটা ডোজটা হয়ে যাবে বোলাসটা 80 ইউনিট পার কেজি, আর পরে যেটা হচ্ছে যে ইনফিউশন যাবে সেটা 18 ইউনিট পার কেজি পার আওয়ার হিসেবে। এখন থ্রোম্বোপ্রোফাইলিক্স তো আমরা দিলাম, যে অ্যানোক্সাপেরিন দিলাম কিংবা হচ্ছে আনফ্র্যাকশনেটেড হেপারিন দিলাম, কতদিন দিব এটা আমাদেরকে কয়দিন দিতে হবে এরকম স্পেসিফিক না। এটা হচ্ছে যে আনটিল সিমটম রিজলভস অর ইমপ্রুভস। পেশেন্ট যদি ইমপ্রুভ করে যায় তাহলে আমরা তখন বাদ দিয়ে ফলোড বাই চলে যাব ওরাল থেরাপিতে, যেটা ট্যাবলেট রিভার অক্সাবেন। সেক্ষেত্রে আমরা 10 মিলিগ্রাম অনস ডেইলি দিচ্ছি। কতদিন এটা দিব ওরালি? 1 মাস। মডারেট কেসের ক্ষেত্রে আরেকটা অপশন হচ্ছে অ্যান্টিভাইরাল। এই অ্যান্টিভাইরালটা হচ্ছে কাদের ক্ষেত্রে দিচ্ছি? মডারেট টু সিভিয়ার কেসগুলোতে, যাদের অক্সিজেন থেরাপির দরকার হচ্ছে তাদের ক্ষেত্রে আমরা ইনজেকশন রেমডেসিভির ব্যবহার করতে পারি। আর এর ডোজটি হচ্ছে যে 200 মিলিগ্রাম আইভি ইনফিউশন অন ডে 1, এবং তারপরে দ্বিতীয় দিন থেকে পঞ্চম দিনে এখানে আমরা দিচ্ছি 100 মিলিগ্রাম ইনফিউশন, অর্থাৎ টোটাল 5 দিন। এবং এই যে ইনফিউশনটা দেওয়া হচ্ছে সেটা কতক্ষণের মধ্যে শরীরে যাবে? 30 মিনিট থেকে 2 ঘন্টার মধ্যে। এখন মডারেট কেসের ক্ষেত্রে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমাদের স্টেরয়েড। আপনারা মনে রাখবেন যে অনেক অনেক ট্রিটমেন্টের কথা চারিদিকে ছড়িয়ে আছে, কিন্তু যেটা মোটামুটি প্রুফড যে ট্রিটমেন্টগুলো তার মধ্যে একটি হচ্ছে অক্সিজেন থেরাপি, আরেকটি হচ্ছে এই যে প্রোফাইলেক্সিস বা হচ্ছে এখানে যেটা আমাদের অ্যান্টিকোয়াগুলেন্ট থেরাপি, আরেকটি হচ্ছে স্টেরয়েড। এর বাইরে অন্যান্যগুলো নিয়ে কিন্তু খুব বেশি কথা নেই। ইভেন যে অ্যান্টিভাইরাল আমরা ব্যবহার করি এটা কতটুকু, এটা কিন্তু ডেথ রেট কমায় না, এটা আমাদেরকে মনে রাখতে হবে। কিন্তু স্টেরয়েডের ব্যবহারটা ডেথ রেট কমায়, এবং এটা আমরা হচ্ছে মডারেট কেসের ক্ষেত্রে কিভাবে ব্যবহার করব সেটা আমি বলছি। মডারেট কেসের ক্ষেত্রে আমরা কিন্তু স্টেরয়েডটা ওরালি দিতে পারি, আমরা ডেক্সামেথাসোন দিতে পারি। সেক্ষেত্রে ডোজটা হচ্ছে 6 মিলিগ্রাম পার ডে। এটাকে আমরা একবারেও দিতে পারি কিংবা 2 বারে ভাগ করে দিতে পারি। মার্কেটে পাওয়া যায় 0.5 মিলিগ্রামের ট্যাবলেট, তাহলে 6 মিলিগ্রাম করতে আমাদের লাগছে 12টি ট্যাবলেট। এটা কয়দিন দিব? যদি আমি ট্যাবলেট ফর্মে ডেক্সামেথাসোন দিই, এটা আমি 10 দিন দিব। অল্টারনেটিভ হিসাবে মিথাইল প্রেডনিসোলোন ব্যবহার করা যেতে পারে, সেটার ডোজ হচ্ছে 60 to 80 মিলিগ্রাম ডেইলি। এটাকেও আমি একবার বা 2 বারে ভাগ করে দিতে পারি, তবে এই ক্ষেত্রে আমার ডিউরেশন হচ্ছে 7 দিন। আমি যেই স্টেরয়েডই দিই এই জায়গাতে আমার অবশ্যই অ্যান্টি আলসারেন্ট কাভারেজ দিতে হবে, পাশাপাশি অ্যান্টি হেলমেন্থিক কাভারেজও দিয়ে নিতে হবে। চলে আসছি আমরা সিভিয়ার কেসে। সিভিয়ার কেস আর যে ক্রিটিক্যাল কেসগুলো, এগুলোর ম্যানেজমেন্ট সাধারণত হবে আইসিইউ লেভেলে। তবে আমি প্রথমেই বলে নেই, আমি এই যে লেকচারটি তৈরি করছি এটি আমাদের সকল ডাক্তারদের জন্য, যারা আমরা হচ্ছে বিভিন্ন হাসপাতালে কাজ করছি তাদের জন্য। এখানে আমি আইসিইউর যে ম্যানেজমেন্টটা সেটা আলোচনা করব না, সেটা আইসিইউর যারা এক্সপার্ট আছে তারাই সেইটা ম্যানেজমেন্ট করেন। আর সিভিয়ার কেসের ক্ষেত্রে আমাদের যে পূর্বের যে মডারেট কেসে যতগুলো ম্যানেজমেন্ট ছিল, সিমটোমেটিক ম্যানেজমেন্ট, অক্সিজেন থেরাপি, তারপরে হচ্ছে আমাদের যেটা অ্যানোক্সাপেরিন দেয়া, সেগুলো তো সবই থাকবে। তার পাশাপাশি স্টেরয়েডটা কিন্তু এখন হয়ে যাবে আর ওরাল না। আমরা মডারেটে বলেছিলাম ওরাল, কিন্তু যখনই সিভিয়ার আমরা পেয়ে যাচ্ছি তখন আমাদেরকে এটা করতে হবে, ইনজেক্টেবলে চলে যেতে হবে। তাহলে ইনজেকশন ডেক্সামেথাসোন ডোজটা কিন্তু একই 6 মিলিগ্রাম, সেটা দিব 10 দিন, ডিউরেশনটা একই আছে। তো আমাদের এই ফর্মুলেশনটা পাওয়া যায় পার অ্যাম্পুলে 5 মিলিগ্রাম।
তো সেই জায়গায় আসলে হচ্ছে 6 মিলিগ্রাম করা একটু ডিফিকাল্ট। তো আমরা লোকালি যেটা করছি যে 1.5 অ্যাম্পুল দিচ্ছি, সেক্ষেত্রে হয়তো 7.5 মিলিগ্রাম যাচ্ছে, যেটা ফিজিওলজিক্যাল একটা ডোজের মধ্যে তো এদিকে থেকে যাচ্ছে। আর যদি আমি ইনজেকশন মিথাইল প্রেডনিসোলোন ব্যবহার করি, সেই ক্ষেত্রে 250 মিলিগ্রাম ডেইলি ফর 5 ডেজ। এটা ডিউরেশনটা একটু ভিন্ন আছে। এমন হতে পারে যে একটা পেশেন্ট আমার মডারেট ছিল, পরবর্তীতে তিনি কন্ডিশন ডেটোরিয়েট করে তিনি সিভিয়ারে এসেছেন। তো আগে মডারেট যখন ছিল তখন আমি তাকে হয়তো ওরালি স্টেরয়েড দিচ্ছিলাম, সেই ক্ষেত্রে সিভিয়ার হওয়ার সাথে সাথে তার কিন্তু ওরাল থেকে আমাকে সুইচ করতে হবে আইভিতে। এছাড়া আমরা অনেক সময় ফ্লুইড দেওয়ার প্রয়োজন হবে, কিন্তু আমাদের মনে রাখতে হবে আমরা যেন ইউ ভলিউমে করি। ফ্লুইড ওভারলোড হলে কমপ্লিকেশন বাড়বে। আর যদি হাইপোটেনশন ডেভেলপ করে তাহলে আমাদেরকে আর্লি এখানে নট এফিনেফ্রিন শুরু করতে হবে। আর ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, এটা একটা ভাইরাল ডিজিজ। আমরা প্রতিনিয়ত দেখছি যে অ্যান্টিবায়োটিকের মিসইউজ হইতে প্রচুর অ্যান্টিবায়োটিক ব্যবহার হচ্ছে। আসলে এক্ষেত্রে আমাদের কিন্তু তেমন রোল নেই। সে কারণে বলা হচ্ছে যে কনসালটেন্টরা কিন্তু আলোচনা সাপেক্ষে ঠিক করবেন যে তারা অ্যান্টিবায়োটিক দিবেন কিনা। তবে একটা জিনিস আমি বলবো যে যদি আমরা সাইন অফ সেকেন্ডারি ইনফেকশন, ব্যাকটেরিয়াল ইনফেকশন পাই, কিংবা একটা যদি রিস্ক অফ সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন থাকে, তখন এটা দেয়া যেতে পারে। আর যদি মনে হয় যে সাইটোকাইন স্ট্রম ডেভেলপ করেছে, সেই ক্ষেত্রে আমাদের দুটা থেরাপি আমরা ব্যবহার করতে পারি, টোসিলিজুম্যাব আর একটা কনভালেসেন্ট প্লাজমা থেরাপি। বলে নেই এগুলো কিন্তু অনেকটা গবেষণা পর্যায়ে কিন্তু আছে, কিন্তু আমরা ব্যবহার করছি। সেক্ষেত্রে টোসিলিজুম্যাব যেটা, সেটার অ্যাডাল্ট ডোজটা হচ্ছে 8 মিলিগ্রাম পার কেজি, ম্যাক্সিমাম 80 মিলিগ্রাম পার ডোজ আমরা ব্যবহার করতে পারবো। আর পেডিয়াট্রিক ডোজ হচ্ছে পার কেজি বডি ওয়েট হিসেবে, যদি 30 কেজি নিচে থাকে সেক্ষেত্রে 12 মিলিগ্রাম পার কেজি, আর যদি ওজনটা 30 কেজির বেশি হয় সেক্ষেত্রে 8 মিলিগ্রাম পার কেজি, ম্যাক্সিমাম ডোজ একই 800 মিলিগ্রাম পার ডোজ। ডিউরেশনটা কয়বার দিতে পারবো? টোসিলিজুম্যাব আমরা একবার দেব, তবে এটা আমরা আরেকবার রিপিট করতে পারি আফটার 12 আওয়ার্স, 12 ঘন্টা পরে আরেকবার রিপিট করতে পারি যদি ক্লিনিক্যাল ইমপ্রুভমেন্ট আমরা না পাই। অর্থাৎ ম্যাক্সিমাম 2টা ডোজ আমরা দিতে পারবো টোসিলিজুম্যাবের। কাদের ক্ষেত্রে আমরা সিলেক্ট করব? সবাইকে কি দিব তা কিন্তু না। এখানে হচ্ছে আমাদের গাইডলাইনে কিছু ইন্ডিকেশন বলে দিয়েছে, যেমন কোভিড-19 পজিটিভ হতে হবে কিন্তু, এবং এই যে দুটি ক্রাইটেরিয়া এখন বলবো তার দুটিই থাকতে হবে। অর্থাৎ কোভিড-19 পজিটিভ, পাশাপাশি তার অ্যাবনর্মাল চেস্ট ইমেজিং থাকতে হবে যেটা সাজেস্টিভ অফ কোভিড-19। আরেকটা হচ্ছে পেশেন্টের যে গ্যাস এক্সচেঞ্জ বা রেসপিরেটরি স্ট্যাটাসটা র্যাপিডলি খারাপের দিকে যাচ্ছে। অর্থাৎ 24 থেকে 48 ঘন্টার মধ্যে যদি পেশেন্টের এই রেসপিরেটরি স্ট্যাটাসটা খারাপের দিকে যায়, এবং তার যদি অক্সিজেন থেরাপিটা মোর দেন 6 লিটার পার মিনিট লাগে, কিংবা মেকানিক্যাল ভেন্টিলেশনের প্রয়োজন হয়, শুধুমাত্র তখন আমরা টোসিলিজুম্যাব দেব। পাশাপাশি কিছু কন্ডিশন আমাদেরকে দেখতে হবে যে এখানে সিস্টেমিক কোনো ইনফেকশন নেই, অর্থাৎ ব্যাকটেরিয়াল, ফাঙ্গাল আর প্যারাসাইটিক কো ইনফেকশন নাই, এবং এখানে আমাদের মূল প্রায়োরিটিটা কি, যে এখানে সাইটোকাইন স্ট্রম ডেভেলপ করেছে, অর্থাৎ সাসপিশন যখন হচ্ছে আমার সাইটোকাইন রিলিজ সিনড্রোম হয়েছে, তখন আমি এটা ব্যবহার করব, যার কারণে ক্লিনিক্যালি পেশেন্ট ডেটোরিয়েট করছে। কনভালেসেন্ট প্লাজমা থেরাপি সম্পর্কে বলা হয়েছে, কিন্তু এটা নিয়েও কিন্তু খুব যে আমরা আশা করতে পারি বা ব্যবহার করতেই হবে এমন না। গত বছর আমরা দেখেছি যে প্রচুর কনভালেসেন্ট প্লাজমা থেরাপি দেওয়া হয়েছে, কিন্তু এটা নিয়ে অত পাগল না হলেও চলবে। তারপরেও যেটা বলা হয়েছে যে আমরা যে ডোনারটা কেমন হবে, অবশ্যই হেলদি সাবজেক্ট হতে হবে যিনি রিকভার করেছেন কোভিড-19 থেকে, এবং রিকভার করার 28 দিন পরে দিতে পারবেন। তবে এক্ষেত্রে আমাদের দুটা টাইটার কিন্তু দেখে নিতে হবে। একটা নিউট্রালাইজিং টাইটার, এটা মোর দেন 1:160 হতে হবে, আর বাইন্ডিং টাইটারটা হতে হবে 1:1000। এইটা কিন্তু টাইটার বোধহয় আমাদের দেখার সেরকম সুযোগ নেই। আর ইন্ডিকেশন কাদের ক্ষেত্রে? যাদের বয়স 18 বছরের বেশি, তাদের ক্ষেত্রে আমরা দিতে পারি। পজিটিভ পেশেন্ট, সিমটম মোর দেন 8 to 10 ডেজ, এবং পেশেন্টের ইনফর্ম কনসেন্ট নিতে হবে। পাশাপাশি সিভিয়ার অর লাইফ থ্রেটনিং ডিজিজ কীভাবে আমি বুঝবো? যদি ইনক্রিজ ডিজনিয়া সেটা বেড়েছে, রেসপিরেটরি রেট 30-এর বেশি, অক্সিজেন স্যাচুরেশনটা 88-এর নিচে নেমে গেছে, পিএফ রেশিওটা লেস দেন 300, লাং ইনফিল্ট্রেট আছে মোর দেন 50% জুড়ে, এবং এটা ডেভেলপ করেছে মাত্র 24 থেকে 48 ঘন্টার মধ্যে, কিংবা পেশেন্টের সেপটিক শক ডেভেলপ করেছে অথবা মাল্টি অর্গান ফেলোর ডেভেলপ করেছে, এই রকম কন্ডিশনে আমরা হয়তো কনভালেসেন্ট প্লাজমা থেরাপিটা দিতে পারি। সিভিয়ার কেসের ক্ষেত্রে যেটা
থ্রোম্বোপ্রোফাইলেক্সিসটা সেটা কীরকম, সেটা হচ্ছে লো মলিকুলার ওয়েট হেপারিন তো আমরা দিচ্ছি, আমরা জানি, এবং অ্যাজ লাইক মডারেট সিভিয়ার কেসে যেরকম আমরা দিয়েছি, সিভিয়ারই বলছি, মডারেট কেসে আমরা যেভাবে দিয়েছি যে 1 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট হিসেবে 12 আওয়ারলি, সেটাই থাকবে। এবং এখানে যেটা হচ্ছে যে আমাদের যদি কন্ট্রাইন্ডিকেশন থাকে সেই ক্ষেত্রে একই নিয়মে আমরা আনফ্র্যাকশনেটেড হেপারিন ব্যবহার করতে পারি, যেটা এর আগেও বলেছি। কিন্তু এখানে যেটা আমাদের ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে যে কতদিন দিব, একইভাবে আমার সিমটম ইমপ্রুভ না করা পর্যন্ত। তারপরে ওরালটা যেটা দিব সেইখানেই এসে পরিবর্তনটা, সেই পরিবর্তন হচ্ছে যে রিভারক্সাবেন 10 মিলিগ্রাম এটা তো দিচ্ছি, কিন্তু যেটা আমি মডারেট কেসে দিয়েছিলাম 1 মাস, সিভিয়ার কেসের যখন আমি ডিসচার্জ করে দিব বাসায় কিন্তু তাকে এই ওষুধটা 2 মাসের জন্য খেতে দিব। আর সিভিয়ার কেসের ক্ষেত্রে আরেকটা জিনিস মনে রাখতে হবে যে এই যে আমরা অ্যান্টিকোয়াগুলেন্ট যে থেরাপিটা দিব, এটার যে ডোজ রেঞ্জ রয়েছে তার কিন্তু আপার লিমিটটা আমাদেরকে দিতে হবে, আমরা একটু কম কম দিলে কিন্তু চলবে না। কখন আমরা পেশেন্টকে যে রিলিজ করতে পারি, আমাদের একজন যে আইসোলেশনে থাকবে তখন কখন আমরা তাকে আইসোলেশন থেকে বাইরে আনতে পারি, সেটা হচ্ছে যারা অ্যাসিমটোমেটিক বাসায় আছেন তারা স্যাম্পল যেই দিন দিয়েছেন তার 10 দিন পর থেকে আইসোলেশন থেকে বেরিয়ে আসতে পারবেন। যারা সিমটোমেটিক পেশেন্ট তাদের ক্ষেত্রে হচ্ছে যে তার সিমটম অ্যাপিয়ার করা থেকে 10 দিন অতিক্রম অবশ্যই হতে হবে, এবং সেই অতিক্রম যখন হলো তার শেষ যে 10 দিনের যে লাস্ট যে 3 দিন এর মধ্যে যদি তার ওষুধ খাওয়া ছাড়া জ্বর না থাকে এবং অন্যান্য সিমটম অর্থাৎ কাশি, শ্বাসকষ্ট এগুলো যদি কমে যায় তাহলে তাকে আইসোলেশন থেকে তিনি বের হতে পারবেন। তবে হসপিটালাইজড যে পেশেন্টরা রয়েছেন তারা বাসাতে চলে যাওয়ার পরেও সেখানে হচ্ছে বাসায় সিমটম অ্যাপিয়ার করা থেকে 21 দিন পর্যন্ত আইসোলেশনে থাকবেন, প্রোভাইডেড দ্যাট যে লাস্ট 3 ডেজ তার সিমটমগুলো ইমপ্রুভ করে গেছে। আচ্ছা, এখানে একটা ফ্লোচার্ট একটু দেখাতে চাই, যেটা আমাদের হচ্ছে যে আমরা থ্রোম্বোপ্রোফাইলেক্সিস যে ব্যবহার করছিলাম, যে একটা পেশেন্টের মাইল্ড উইথ কোমরবিডিটি যদি থাকে, মডারেট থাকে আর সিভিয়ার থাকে, তাদের ক্ষেত্রেই তো আমরা অ্যানোক্সিপ্যারিন এগুলো ব্যবহার করছি। সেক্ষেত্রে আমরা দেখব যে পেশেন্টের যে কনফার্ম অর সাসপেক্টেড ভেনাস থ্রোম্বোএমবোলিজম কিনা। যদি অবশ্যই কনফার্ম বা সাসপেক্টেড হয় তখন আমরা দেখব যে তার ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্সটা ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে আমরা অ্যানোক্সিপ্যারিন দিচ্ছি, আর যদি হচ্ছে ঠিক না থাকে তখন আনফ্র্যাকশনেটেড হেপারিন দিচ্ছি। অ্যানোক্সিপ্যারিন দিলে ডোজটা হচ্ছে 1 মিলিগ্রাম পার কেজি 12 আওয়ারলি। এখন একটা পেশেন্টের হাই রিস্ক, কীভাবে হাই রিস্ক বুঝছি, তার আমরা ডিডাইমার করেছিলাম, ডিডাইমার দেখা গেল যে 3000-এর বেশি, কিংবা তার অক্সিজেন প্রয়োজন হচ্ছে, তারা হাই রিস্কে আছে। তখন আমরা দেখব যে তার কি কনফার্ম বা সাসপেক্টেড ভেনাস থ্রোম্বোএমবোলিজম আছে কিনা। যদি থাকে তাহলে আমরা ওইভাবে চলে যাব, আর যদি না থাকে তখন আবারও কিন্তু আমরা ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্সটা দেখছি। দেখার পরে এরপরে আমরা হচ্ছে যদি ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্সটা ভালো থাকে অর্থাৎ মোর দেন 30 ml পার মিনিট থাকে তখন আমরা বিএমআই দেখব। বিএমআই যদি হচ্ছে আমার লেস দেন 40 থাকে তখন আমরা তাকে অনস ডেইলি দিব, আর যদি মোর দেন 40 থাকে, এটা আমি একটু আগে ভুল বলেছিলাম, 25 বলেছিলাম, তো বিএমআই যদি 40-র বেশি থাকে তখন আমরা তাকে 40 মিলিগ্রাম 12 আওয়ারলি দিব। আর যদি আমাদের ক্রিয়েটিন ক্লিয়ারেন্সটা যদি এখানে 30-এর কম থাকে আমরা জানি যে তখন আনফ্র্যাকশনেটেড হেপারিনে যেতে হবে। এখন কখন আমরা একটা পেশেন্টকে হাসপাতাল থেকে ছুটি দিতে পারি, এটা হচ্ছে যে একটা পেশেন্টের যদি 3 দিন জ্বরের ওষুধ খাওয়া ছাড়াই জ্বর না আসে এবং তার যে সিমটমগুলো রয়েছে সেগুলোর যদি উন্নতি ঘটে, স্ট্যাবল থাকে, তখন আমরা তাকে ছুটি দিয়ে দিতে পারি। এটাই হচ্ছে মূল কথা। আর লাস্টলি যেটা বলতে চাই সেটা হচ্ছে ডেফিনেশন অফ কোভিড-19 ডেথ। সেটা হচ্ছে যে আমাদের মনে রাখতে হবে যে আসলে অনেক কেস রয়েছে যারা কোভিড-19 পজিটিভ কিন্তু অন্য কারণেও কিন্তু মারা যেতে পারে। তো সেগুলো কিন্তু আমাদের একটা সার্ভিলেন্স করা হচ্ছে যে কী পরিমাণ মারা যাচ্ছে, আপনারা জানেন এই তথ্যগুলো আমরা সব সময় পাই। তাহলে সেগুলো কিন্তু আমরা ভুলক্রমে অনেক সময় তার মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। তো এটার একটা গাইডলাইন রয়েছে WHO থেকে, আমি এটা নিয়ে আলাদা একটা প্রেজেন্টেশন করার চেষ্টা করব, আপনারা সেটা দেখতে পারেন। তবে এখানে যদি আমি শুধু ডিফাইন করার চেষ্টা করি তাহলে এভাবে বলতে হয় যে কোভিড-19 ডেথ ইজ ডিফাইন্ড অ্যাজ এ ডেথ রেজাল্টিং ফ্রম এ ক্লিনিক্যালি কম্পেটেবল ইলনেস। অর্থাৎ একজন মারা গেছেন এবং তার যে ক্লিনিক্যাল যে প্রেজেন্টেশনটা ছিল যেটা কোভিড-19-এর মতো প্রেজেন্টেশন, এবং এই প্রেজেন্টেশনগুলো অন্য কোনো ডিজিজ দিয়ে বা অন্য কোনো ডেফিনিট কারণ যেমন হচ্ছে যে ট্রমা বা অন্য কোনো ডিজিজ দিয়ে এক্সপ্লেইন করা যায় না। আরেকটা এখানে ইম্পর্টেন্ট ইস্যু যে একজন পেশেন্ট হাসপাতালে ভর্তি ছিলেন, সুস্থ হয়েছেন, তার কিছুদিন পরে মারা গেছেন, তাহলে কিন্তু এটা কোভিড-19 ডেথ হবে না। অর্থাৎ এখানে ডেথ আর হচ্ছে যে কমপ্লিট রিকভারির মানে মাঝখানে কোনো পিরিয়ড থাকবে না।
এটা আমাদেরকে মনে রাখতে হবে এবং সমস্ত ডেথগুলোকে ডকুমেন্টেড এবং রিপোর্ট করতে হবে। তো এই ছিল আমাদের মোটামুটি এই গাইডলাইনের যে মূল যে কথা বা চুম্বক অংশ সেগুলো ছিল। আশা করছি যে এটা আপনাদের উপকার হতে পারে এবং এ বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা সেই প্রশ্নটা আমাকে কমেন্ট করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং রিলেটেড বা একাডেমিক আরও কিছু লেকচার তৈরি করার ইচ্ছা আছে। ইনশাল্লাহ সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।